নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। সাত রাজ্যে ফের এসআইআরের সময়সীমা বৃদ্ধি করল কমিশন। উত্তরপ্রদেশকে সবচেয়ে বেশি, তবে বাড়তি সময় নয় পশ্চিমবঙ্গকে। অমিত শাহ রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের উপরে পুশব্যাক করছে, এমনই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সংক্রান্ত ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিককে উদ্দেশ্য করে কমিশন একটি কড়া চিঠি পাঠিয়েছে। স্পষ্ট করা হচ্ছে, কোনো জেলার তরফে নতুন ভোট কেন্দ্রের প্রস্তাব এখনো কমিশনে আসেনি। নিঃশব্দে বাতিল প্রায় 6.5 লাখ রেশন কার্ড। গুজরাটের রেশন উপভোক্তাদের তালিকায় সংশোধন ঘিরে জোর শোরগোল। ধন্দ তৈরি হচ্ছে উপভোক্তাদের নাম বাদ পড়ার কারণ নিয়েও। সংসদের নাম বিভ্রাট, প্রধানমন্ত্রীকে নরেন্দ্র বাজপেয়ী সম্বোধন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংসদ জুড়ে উঠল হাসির রোল। 5 লক্ষ গীতাপাঠের অনুষ্ঠানে 2 বিক্রেতাকে হেনস্থা। সেই ঘটনায় থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে 3 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। 7 রাজ্যে ফের এসআইআর এর সময়সীমা বৃদ্ধি করল কমিশন। উত্তরপ্রদেশকে সবচেয়ে বেশি সময় দেওয়া হলো, তবে বাড়তি সময় নয় পশ্চিমবঙ্গকে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর এর সময়সীমা বৃদ্ধি করেনি কমিশন। 12 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। তার মধ্যে 7 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর সময়সীমা আবার বৃদ্ধি করল নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শেষ করার সময়সীমা বৃদ্ধি করেনি কমিশন। কেরলকে আগেই বাড়তি সময় দেওয়া হয়েছিল। এবার এসআইআর এর কাজ শেষ করার জন্য বাড়তি সময় পাচ্ছে তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশ। কাজ শেষ করার জন্য সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে। বিজ্ঞপ্তি দিয়ে কমিশন প্রথমে জানিয়েছিল 4 ডিসেম্বর এনুমারেশন প্রক্রিয়া শেষ করতে হবে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। তারপরে সেই সময়সীমা 7 দিন বৃদ্ধি করেছিল কমিশন। সেই সময়সীমা বৃহস্পতিবার 11 ডিসেম্বর শেষ হচ্ছে। কমিশন আগেই জানিয়েছিল এই কাজ শেষ করতে অতিরিক্ত সময় লাগবে কিনা। এবার সেই মতো পদক্ষেপ করল। তামিলনাড়ু এবং গুজরাটকে 14 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এনুমারেশন প্রক্রিয়া। খসড়া তালিকা প্রকাশ করতে হবে 19 ডিসেম্বর। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে এই কাজ শেষ করতে হবে 18 ডিসেম্বরের মধ্যে। খসড়া তালিকা প্রকাশ করতে হবে 23 ডিসেম্বর। সবচেয়ে বেশি সময় পেয়েছে উত্তরপ্রদেশ। তাদের এনুমারেশন প্রক্রিয়া শেষ করার জন্য 26 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশ করতে হবে 31 ডিসেম্বর। কেরলের ক্ষেত্রে সময়সীমা আগেই বৃদ্ধি করে 18 ডিসেম্বর করা হয়েছিল। তাদের খসড়া তালিকা প্রকাশ করতে হবে 23 ডিসেম্বর। গত শুক্রবার 12 রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেছিল কমিশন। এসআইআর এর কাজ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, ওই বৈঠকেই অতিরিক্ত সময় নিয়ে কথা হয়। জানা গিয়েছে, ওই বৈঠকে কমিশন জানিয়েছে এই 12 রাজ্যের মধ্যে এসআইআর করতে কোনো রাজ্যের অতিরিক্ত সময় লাগলে জানাতে হবে। সেই সময় দিতে রাজি বলেও জানায় কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। গ্রাম থেকে শহর, নদিয়ার কৃষ্ণনগর থেকে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে 20,000 কিমি রাস্তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে রাজ্যের সড়ক পরিকাঠামোয় জোর মুখ্যমন্ত্রীর। ভোটের আগে রাজ্য সড়ক পরিকাঠামোয় আরও জোর দিচ্ছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে রিমোট টিপে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্বে প্রায় 20,000 কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মঞ্চে রাখা ইট, বালি, সিমেন্ট দিয়ে প্রতীকী হিসেবে প্রকল্পের কাজও শুরু করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব ও পঞ্চায়েত সচিবও। অনুষ্ঠানে ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাসও। অনুষ্ঠান মঞ্চ থেকেই সড়ক নির্মাণের একটি ভিডিও প্রকাশ করা হয়। প্রশাসন সূত্রে খবর, পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্বে প্রায় 20,000 কিলোমিটার রাস্তার মধ্যে সবচেয়ে বড় অংশ পঞ্চায়েত দপ্তরের আওতায়। 9,114টি রাস্তা, মোট 15,011 কিলোমিটার, যার আনুমানিক ব্যয় 6,987 কোটি টাকা।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর রিমোট টেপার মুহূর্ত থেকেই এই বিশাল পরিমাণ রাস্তার কাজ শুরু হয়ে গেল। শহরাঞ্চলে অর্থাৎ কেএমডি এর অধীনে তৈরি হবে 11,365টি রাস্তা, দূরত্ব 5,019 কিলোমিটার। ব্যয় ধরা হয়েছে 1,500 কোটি টাকা। এই কাজ শুরু হবে জানুয়ারি থেকে। দুই মিলিয়ে পথশ্রী ও রাস্তাশ্রীর এই পর্বে নতুন রাস্তার সংখ্যা 20,479টি, মোট দূরত্ব 20,030 কিলোমিটার, খরচ 21,987 কোটি টাকা, যা রাজ্যের অন্যতম বড় পরিকাঠামো প্রকল্প। হাই নিউজ নেটওয়ার্ক। অমিত শাহ রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের ওপারে পুশব্যাক করছে, এমনই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর দুচোখ ভয়ঙ্কর বলেও কটু মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। অমিত শাহ রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের ওপারে পুশব্যাক করছে, এমনই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর দুচোখ ভয়ঙ্কর বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সীমান্তে বিএসএফ এর ধারে কাছে না যেতেও অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ শাহের মন্ত্রকেরই অধীনে। বৃহস্পতিবার কৃষ্ণনগরে মমতার সভা ছিল। ওই সভা থেকে ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্থার অভিযোগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে বাংলার বাসিন্দাদের পুশব্যাক করা নিয়ে আক্রমণ করেছেন শাহকে। মমতা বলেন, বাংলা থেকে কাউকে তাড়ালে কি করে ফিরিয়ে আনতে হয় আমরা জানি, বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। এরপরই শাহের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি ভয়ঙ্কর, এমন কোনো কাজ নেই উনি পারেন না। ওর দুচোখ দেখলেই বোঝা যায় ভয়াবহ, এক চোখে দুর্যোধন ও অপর চোখে দুঃশাসন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকেও বিধেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন, যা ইচ্ছে করুন, কিছু করতে পারবেন না। বৈধ ভোটারের নাম গেলে ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে, কারো নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকব। যতক্ষণ আর নাম না তুলবে ততক্ষণ ধর্না দেবেন তিনি। মমতা জানান, এসআইআর নিয়ে বিজেপি সব রকম চেষ্টা করছে, কিন্তু কোনো ফল হবে না। মুখ্যমন্ত্রী বলেন, বিহার পারেনি, বাংলা পারবে। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর সংক্রান্ত ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিককে উদ্দেশ্য করে কমিশন একটি কড়া চিঠি পাঠিয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো জেলার তরফে নতুন ভোট কেন্দ্রের প্রস্তাব এখনো কমিশনে আসেনি। সঙ্গে নতুন বুথ তৈরির প্রয়োজনীয়তার নির্দেশ নিয়েও চিঠিতে ক্ষোভ প্রকাশ রয়েছে। বৃহস্পতিবার শেষ হচ্ছে এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোড করার সময়সীমা। 16 ডিসেম্বরে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে পশ্চিমবঙ্গের এসআইআর চলাকালীন নতুন ভোটকেন্দ্র চিহ্নিতকরণে জেলা নির্বাচন আধিকারিকদের গড়িমসিতে চরম অসন্তুষ্ট নির্বাচন কমিশন। কমিশনের তরফে আগেই চিঠি দিয়ে জানানো হয়েছিল, কোনো বুথে 1200-র বেশি ভোটার থাকলে নতুন বুথের প্রয়োজন। এমনকি বহুতল, হাউজিং সোসাইটি, আরডব্লিউএ কলোনি, গেটেড কমিউনিটি, স্লাম এইসব জায়গায় উপভোক্তা কমন এরিয়া বা গ্রাউন্ড ফ্লোরে ঘরে থাকলে সেখানে বুথ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্যের জেলার কমিশনের ওই নির্দেশকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ব্যাপারে বুধবার দিন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের উদ্দেশ্য করে কমিশন একটি কড়া চিঠি পাঠিয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো জেলার তরফে নতুন ভোটার কেন্দ্রের প্রস্তাব এখনও কমিশনে আসেনি। কেন গুরুত্বপূর্ণ এই কাজে গড়িমসি, আগামী 31 ডিসেম্বরের মধ্যে তার কৈফিয়তও চাওয়া হয়েছে কমিশনের তরফে। চিঠিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, নতুন বুথ তৈরির প্রয়োজনীয়তার কথা আগে উল্লেখ করা হয়েছিল, কিন্তু রাজ্যের জেলাগুলিতে সেই নির্দেশ মানেনি। কমিশন জানিয়েছে, এই ব্যর্থতাকে তারা অত্যন্ত গুরুতর বলে মনে করছে। কেন এমন মনে করা হচ্ছে, রীতিমতো পয়েন্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে চিঠিতে। প্রথম,
নতুন বুথ তৈরির প্রয়োজনীয়তার নির্দেশ মানেনি জেলা। কমিশনের আগের নির্দেশ অনুযায়ী কোনো বুথে 1200-র বেশি ভোটার থাকলে নতুন বুথের প্রয়োজন। H2H এনুমারেশনের ভিত্তিতে ইআরওদের নতুন বুথের প্রয়োজনীয়তা নির্ধারণ করতে বলা হয়েছিল। বহুতল হাউজিং সোসাইটি, RWA কলোনি, গেটেড কমিউনিটি, স্লাম এইসব জায়গায় উপযুক্ত কমন এরিয়া বা গ্রাউন্ড ফ্লোরে ঘর থাকলে সেখানে বুথ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু কমিশনের অভিযোগ জেলার কেউই সেই নির্দেশ মানেনি। 2 নম্বর, ডিইওদের উদ্দেশ্যে কমিশনের চিঠিতে বলা হয়েছে, ডিইওদের বারবার নির্দেশ দেওয়া হয়েছিল। 28শে নভেম্বর পর্যালোচনা বৈঠকেও একই সতর্কতা দেওয়া হয়। তবুও কোনো প্রস্তাব জমা না পড়ায় কমিশন বলছে ডিইওদের এই ব্যর্থতাকে আমরা অত্যন্ত গুরুতরভাবে দেখছি। এই ব্যাপারে আরপি অ্যাক্টের 25 নম্বর ধারায় দেওয়া স্ট্যাটুটরি দায়িত্ব পালনে জেলা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য কমিশনের। 3 নম্বর, পুরনো বুথ অনুযায়ী ড্রাফট রোল প্রকাশ। নতুন বুথ চিহ্নিত না হওয়ায় কমিশনের সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গের সব বিধানসভা আসনে ড্রাফট রোল প্রকাশ করা হবে আগের বুথ অনুযায়ী। এসআইআর প্রক্রিয়ায় যেহেতু সময়সীমার মধ্যে শেষ করতে হবে, তাই এখন নতুন করে পরিবর্তন আনা সম্ভব নয় বলেও জানানো হয়েছে চিঠিতে। 4 নম্বর, 16ই ডিসেম্বরের পরে নতুন সমীক্ষা বাধ্যতামূলক। এই ব্যাপারে কমিশনের নতুন সময়সীমা দিয়েছে 16ই ডিসেম্বর 2025-এর ড্রাফট রোল প্রকাশ করতে হবে। তারপর ডিইওরা বহুতল হাউজিং সোসাইটি, গেটেড কলোনি, স্লাম যেসব জায়গায় 250টি বাড়ি বা 500টি ভোটার আছে সেখানে সর্বনিম্ন তলায় ঘর খুঁজে বুথ বসানোর উপযুক্ততাও খতিয়ে দেখবেন। স্লাম এলাকায় অতিরিক্ত বুথ তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। 5 নম্বর, 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা বাধ্যতামূলক। সব জেলায় নির্বাচন আধিকারিকদের নির্দেশ, 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে নতুন বুথ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তাব মুখ্য নির্বাচন দফতরের মাধ্যমে কমিশনে পাঠাতে হবে। তারপর কমিশনের অনুমোদন দিলে চূড়ান্ত রোল প্রকাশের আগে প্রয়োজনীয়তা পুনর্বিন্যাস করা হবে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী সপ্তাহের মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ, তারপর শুরু দ্বিতীয় পর্ব। তবে প্রথম পর্ব শেষ হওয়ার আগেই দ্বিতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল তৃণমূলের অন্দরে। ভোট রক্ষা অভিযানে এই দ্বিতীয় পর্বে 3টি দিকে বিশেষ নজর দিতে চলেছে শাসক দল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার প্রথম পর্ব শেষ বৃহস্পতিবার। আগামী সপ্তাহের মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ, তারপরে শুরু দ্বিতীয় পর্ব। তবে প্রথম পর্ব শেষ হবার আগেই দ্বিতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শাসক দল তৃণমূলের অন্দরে। ভোট রক্ষা অভিযানে দ্বিতীয় পর্বে 3টি দিকে বিশেষ নজর দিতে চলেছে পশ্চিমবঙ্গের শাসক দল। রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে গত কয়েক মাস ধরেই চেষ্টা করছিল তৃণমূল। তাদের উৎসাহিত করতে সরকার প্রকল্পও শুরু করেছিল। তাতে বিরাট সাড়া না পাওয়া গেলেও ভোটার তালিকায় নাম রাখতে পরিযায়ী শ্রমিকদের অংশগ্রহণ প্রথম পর্বে তৃণমূলকে উৎসাহ দিয়েছে। তবে শাসক দলের অভ্যন্তরীণ হিসেব, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় উল্লেখযোগ্য সংখ্যায় পরিযায়ী শ্রমিক প্রথম পর্বে ফেরেননি। পরিবারের লোকজন এনুমারেশন ফর্ম পূরণ করলেও খসড়া তালিকায় তাদের নাম থাকা নিয়ে সংশয় রয়েছে তৃণমূলের। আর সেই অংশকেই দ্বিতীয় পর্বে সশরীরে এনে শুনানি পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে শাসক দল। এক্ষেত্রে বুথ ও ব্লক স্তরের সংগঠনকে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে। জেলা সভাপতি এবং বিধায়কেরাও সেই কাজে তদারকি করছেন। দ্বিতীয় যে বিষয়টিতে তৃণমূল জোর দিচ্ছে তা হল নথিহীন ভোটার। ভোটারদের মধ্যে এমন একটি অংশ রয়েছে যাদের কোনো আত্মীয় নাম 2002 সালের তালিকায় নেই। পাশাপাশি তাদের কাছে কমিশন নির্ধারিত নথিগুলির একটিও নেই। এই ধরনের ভোটারদের নাম তোলার ক্ষেত্রে দ্বিতীয় পর্বে ঝাঁপাতে চাইছে তৃণমূল। সঙ্গত করতে প্রস্তুত নবান্ন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 12ই ডিসেম্বর থেকে প্রত্যেকটি ব্লকে মি আই হেল্প ইউ ক্যাম্প হবে। সেই শিবিরে নথি তৈরির বিষয়ে সহায়তা করবেন সরকারি আধিকারিকেরা। তবে বুথ স্তর থেকে নথিহীন ভোটারকে সরকারের শিবির পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে স্থানীয় স্তরের সংগঠনকেই। তৃতীয়ত যে বিষয়ে তৃণমূল নজর দিতে চাইছে তা হল সদ্য বিবাহিত মহিলাদের নাম তোলার প্রশ্ন। অনেকেই আছেন যারা বিয়ের পরে এক জেলা থেকে অন্য জেলা বা বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসেছেন।
তাদের নাম তোলার ক্ষেত্রে পৃথক গুরুত্ব দিতে চাইছে শাসক দল। যদিও এই সংখ্যা বিরাট হবে না বলে মনে করছে তৃণমূল, তবে অল্প হলেও সেই অংশের কাছে পাশে থাকার বার্তা নিয়ে পৌঁছতে চায় শাসক দল। একই সঙ্গে নতুন নাম যাদের উঠবে সেদিকেও নজর রাখতে চাইছে তৃণমূল। শাসক দলের আশঙ্কা 18 বছরের ঊর্ধ্বে ভুয়ো ভোটারদের নাম ঢোকানো হতে পারে। সেই সূত্রেই স্থানীয় স্তরের নজরদারির উপর জোর দিতে চাইছে তৃণমূল। তবে কমিশনকে চাপে ফেলতে মৃত হিসেবে যাদের নাম বাদ যাচ্ছে তার সপক্ষে নথি দেখাতে চেয়ে দ্বিতীয় পর্বে কমিশনের চাপ তৈরি করারও প্রস্তুতি রাখছে শাসক দল। শাসক দল মনে করছে এর ফলে নাম হয়তো তালিকায় যুক্ত হবে না, কিন্তু মামলা মোকদ্দমা হলে কমিশনকে প্যাচে ফেলা যাবে। দিদির দুধ অ্যাপে তথ্য দাখিলের মাধ্যমে কমিশনের সমান্তরাল হিসাবও রাখছে শাসক দল, যে কাজ তত্ত্বাবধান করছে সরকার এবং দলের পরামর্শদাতা সংস্থা। বিধানসভা ধরে ধরে সেই হিসেব রাখা হচ্ছে, কিন্তু তৃণমূলের প্রথম সারির সকলেই মানছেন প্রথম পর্ব একরকম হয়েছে, দ্বিতীয় পর্ব ততোধিক গুরুত্বপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। শেষ হচ্ছে এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোডের সময়সীমা। 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে কমিশনের নজরে বুথ ভিত্তিক এএসডি তালিকা। শেষ হচ্ছে এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোডের সময়সীমা। 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। তার আগে কমিশনের নজরে বুথ ভিত্তিক এএসডি তালিকা। কারণ বুধবার পর্যন্ত যা ডিজিটাইজড হয়েছে সেই অনুযায়ী রাজ্যের সব মিলিয়ে সেলফ ম্যাপিং অর্থাৎ যার 2002 সালের ভোটার তালিকাতেও নাম আছে তাদের সংখ্যা 2,94,52,893, অর্থাৎ মোট ভোটারের 38.3%। একইভাবে কমিশনের বিস্ময় বাড়িয়েছে মোট প্রোজেনি ম্যাপিং এর সংখ্যা, অর্থাৎ 2002 সালে ভোটার তালিকায় যার নাম ছিল না তাদের সংখ্যা 3,84,85,166 জন, অর্থাৎ মোট ভোটারের 50.22%। প্রোজেনি ম্যাপিং এর এই বিপুল সংখ্যায় বিস্ময়কর বলেই মনে করছে কমিশন, যে কারণে ভোটার তালিকাকে 100% নির্ভুল করতে আগামী কয়েকদিন আরও তৎপর হওয়ার জন্য নির্বাচনী কাজে যুক্ত কর্মীদের নির্দেশও দেওয়া হয়েছে। বুধবারের বৈঠকে এই ব্যাপারে জোর দেওয়া হয়। এদিনে বৈঠকে রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের পাশাপাশি স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত 12 জন রোল অবজারভার উপস্থিত ছিলেন। কমিশন সূত্রে খবর, বিকেলে বৈঠকে হাজির ছিলেন কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া ডিইওরাও। 2 চব্বিশ পরগনার কেন আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেশি এই বিষয়ে আরও ভালো করে খতিয়ে দেখার জন্য ডিইওদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর। এদিকে এসআইআর এর কাজের চাপে প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে বিএলওদের এবং তারা অভিযোগও জানাচ্ছেন। এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে বিএলওদের সঙ্গে বৈঠক রাজ্যপালের। কোনো যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, কোনো অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় ঢুকতে না পারেন এবং দাবি আপত্তি থেকে গণনা, নোটিশ নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা প্রকাশ, এই প্রতিটি ধাপে কঠোর পর্যবেক্ষণের জন্য দিল্লি থেকে 5 পর্যবেক্ষককে বাংলায় আনা হয়েছে। কমিশনের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন পর্যবেক্ষকেরাও। আগামী কয়েকদিন ভোটার তালিকা আরও নির্ভুল করার কাজে তদারকি করবেন তারাও। এরপরই বুথ স্তরে চিহ্নিত অনুপস্থিত, স্থায়ীভাবে স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে ধরা পড়েছেন এবং যাদের সঙ্গে বিএলওরা 3 বার বা তার বেশি চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি সেই এএসডি তালিকা সরাসরি রাজনৈতিক দলের নির্দিষ্ট বিএলএদের হাতে পৌঁছাবে। কমিশনের এক আধিকারিক বলছেন, এএসডি তালিকা রাজনৈতিক দলের সঙ্গে ভাগ করে নিলে ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম তালিকায় রয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমবে। ওয়াকিবহাল মহলের মতে ভোটার তালিকা সংস্কার এক নজিরবিহীন ও স্বচ্ছতামূলক উদ্যোগ। বলে রাখা দরকার, নির্বাচন কমিশনও নিজেদের তরফেই সন্দেহজনক ভোটার শনাক্ত করার কাজ চালাচ্ছে, কিন্তু ঘটনা তাদের কাছে যে পরিসংখ্যান আছে তার তুলনায় বাংলার পরিসংখ্যান অনেক আলাদা। কমিশনের আশঙ্কায় রাজ্যে সন্দেহভাজন ভোটারের সংখ্যা আরও কিছুটা বেশি হতে পারে। এই ব্যাপারে ইসিআই এর কাছে 13,74,000 সন্দেহভাজনের তথ্যও রয়েছে। দিল্লি থেকে আসা স্পেশাল 5 পর্যবেক্ষক আগামী কয়েকদিন এই ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ নজরদারি করবেন।
এদিকে বুধবার পর্যন্ত কমিশনের দেওয়া তথ্য বলছে এখনো অবধি রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেড়ে হয়েছে 57,52,207, যাদের নামের খসড়া তালিকায় থাকছে না। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,14,750, খুঁজে পাওয়া যায়নি 11,57,885, স্থানান্তরিত ভোটার 19,89,914, ডুপ্লিকেট ভোটার 1,35,627, অন্যান্য 54,027। 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো হবে 15 জানুয়ারি পর্যন্ত। সেই সব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে, বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরওরা করবেন 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠানে 2 বিক্রেতাকে হেনস্থা। সেই ঘটনায় থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে 3 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গীতা পাঠের অনুষ্ঠানে 2 চিকেন প্যাটিস বিক্রেতাকে হেনস্থা। ময়দান থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে 3 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী। বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে তাদের। গত রবিবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। ওই দিন সেখানে চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন 2 জন। একজন আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল, অন্যজন তপসিয়ার মোহাম্মদ সালাউদ্দিন। অভিযোগ উঠছে গীতা পাঠের অনুষ্ঠানে সামিল হওয়া কয়েকজন যুবক তাদের হেনস্থা করে। প্যাটিস ফেলে দেওয়ার পাশাপাশি তাদের মারধর করার অভিযোগ ওঠে। কান ধরে উঠবসও করানো হয়। রিয়াজুলের প্রায় 3,000 টাকার খাবার নষ্ট হয়। জানা গিয়েছে ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি কেন, এই প্রশ্ন তুলেই হামলা চালানো হয় তাদের উপর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় 2 বিক্রেতাকে হেনস্থার সেই ভিডিও। এরপরই ময়দান থানায় 2টি আলাদা অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার 3 অভিযুক্তকে গ্রেফতার করে ময়দান থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত সৌমিক ঘোষ উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা। গ্রেফতার হওয়া তরুণ ভট্টাচার্য হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। আরেক ধৃত স্বর্ণেন্দু চক্রবর্তী অশোকনগরের বাসিন্দা। প্রসঙ্গত, এই ঘটনায় আগেই ফুঁসে উঠেছিল তৃণমূল ও সিপিএম। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, আমিষ খাবার যারা খান না তারা কিনবেন না, কিন্তু বিক্রেতাকে মারধর করবেন কেন? ওরা ওখানে নানা জিনিস বিক্রি করে আয় করে থাকেন, এরকম করা যায় না। তীব্র নিন্দা করছি। এফআইআর করেছিলেন বাম আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো আবহাওয়ার খবরের দিকে। আগামী 7 দিন রাজ্যের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার নিচে থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ঠান্ডার ভাব আরও কিছুটা বাড়তে পারে সপ্তাহের মাঝামাঝিতে, জানালো হাওয়া অফিস। শীতের আমেজ জমিয়ে থাকবে রাজ্যে, এমনটাই বলছে আবহাওয়া অফিস। হাওয়া অফিস বলছে আগামী 7 দিন রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার নিচে থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ঠান্ডার ভাব আরও কিছুটা বাড়তে পারে সপ্তাহের মাঝামাঝিতে। আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলিতে চলতি সপ্তাহে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। কোথাও কোথাও 10 ডিগ্রির নিচেও থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি পূর্বে লা নিনার প্রভাবের কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে বর্তমানে আবহাওয়া দপ্তর জানিয়েছে লা নিনার প্রভাবে যে ভয়ানক ঠান্ডার পূর্বাভাস ছিল তা এখন আর নেই। ফলত শীত স্বাভাবিকই থাকবে, বেশি হবে না। সকালে উপকূল সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কিছু জায়গায় দৃশ্যমানতা সামান্য কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে ঘন কুয়াশার সতর্কতা আপাতত জারি নেই। কলকাতা সহ হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ একাধিক জেলাতেই কম বেশি কুয়াশা থাকবে। আবহাওয়া দপ্তর বলছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই, কোনো বৃষ্টির সম্ভাবনাও নেই। গোটা রাজ্যে আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া। শুষ্ক আবহাওয়ায় সকাল সন্ধ্যায় শীতের অনুভূতি বেশি থাকবে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দপ্তর আরও বলছে সপ্তাহের মাঝামাঝিতে আবারও কিছুটা তাপমাত্রা নামতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে আগামী 7 দিন 4 থেকে 6 ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া মালদা, কোচবিহার, জলপাইগুড়ি সহ সমতলের জেলাগুলিতে 13 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা 999 থেকে 200 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। এই সমস্ত জেলায় সতর্কতা জারি থাকছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এ পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।